জাভাস্ক্রিপ্টের ১৪তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যাজাক্স নিয়ে। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং টু অ্যাজাক্স, হাউ অ্যাজাক্স ওয়ার্ক, ক্রিয়েটিং অবজেক্ট XML, HTTP রিকোয়েস্ট, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, স্টেট, স্ট্যাটাস এবং সর্বশেষে an AJAX application create and explanation। AJAX এর পূর্ণরূপ হল Asynchronous JavaScript and XML। আমরা AJAX নামে একটি HTML ফাইলকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা দেখলাম যে একটি ওয়েব পেজ তার কন্টেন্ট সহ চলে এসেছে। আমরা কমেন্ট বক্সে কিছু টেক্সট লিখলাম এবং ক্লিক বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে পেজটি রিলোড হলো এবং আমাদের লেখা টেক্সটটি প্রিন্ট হয়েছে। এইভাবে একটি ওয়েবসাইট যদি বারবার লোড হতে থাকে তবে তা ইউজারদের কাছে খুব বিরক্তিকর ব্যাপার। কারণ একটি কন্টেন্ট সেট করার পরে বারবার ওয়েব পেজটি রিলোড হলে ইউজারদের ওই ওয়েবসাইটটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো হবে না। বারবার পেজটি রিলোড হতে থাকলে ইন্টারনেট এর ডেটাও অনেক বেশি ব্যবহার হতে থাকবে। আমরা আরেকটি HTML ফাইলকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা কমেন্ট বক্সে কিছু টেক্সট লিখলাম এবং ক্লিক বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে পেজটি রিলোড না হয়েই আমাদের লেখা টেক্সটটি প্রিন্ট হয়েছে। আমরা অ্যাজাক্স মেথডের মাধ্যমে ওয়েবসাইটটিকে বারবার রিলোড না করেও কোনো কন্টেন্টকে সেট করে দিতে পারি। আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি যেখানে অ্যাজাক্স মেথড কি করে তার ৩টি পয়েন্ট দেওয়া রয়েছে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি বক্সের মধ্যে কিছু ছোট কালার্ড বক্স রয়েছে। মনে করি সম্পূর্ণ বড় বক্সটি হলো একটি ওয়েব পেজ এর স্ট্রাকচার। এই ওয়েব পেজের মধ্যে যে ছোট বক্সগুলো রয়েছে আমরা সেগুলোকে একটি কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি। এখন এই পেজে একটি মাত্র কন্টেন্ট যদি লোড হয় এবং বাকি কন্টেন্টগুলো যদি লোড না হয় তবে তাকে অ্যাসিনক্রোনাস বলে। এবার একটি কন্টেন্টকে লোড করার জন্যে ওয়েব পেজকে যদি সবগুলো কন্টেন্টকে লোড করতে হয় তবে তাকে সিনক্রোনাস বলে। আমরা সব সময় চাইব যে আমাদের তৈরি করা ওয়েব পেজটি যেন অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে সেট হয়। আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি যেখানে অ্যাজাক্স মেথড কিভাবে কাজ করে তার কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে। একটি ওয়েব পেজে যখন কোনো একটি অ্যাক্টিভিটি তৈরি হয় তখন জাভাস্ক্রিপ্ট একটি XML HTTP রিকোয়েস্ট তৈরি করে। XML HTTP রিকোয়েস্টটি একটি ওয়েব সার্ভারে পাঠানো হয়। তারপরে সার্ভারটি রিকোয়েস্টকে প্রসেস করে। প্রসেস করার পরে সার্ভার ওই ওয়েব পেজটিকে একটি রেসপন্স পাঠায়। রেসপন্সটিকে জাভাস্ক্রিপ্ট রিড করে। এরপরে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন মতো অ্যাকশন অ্যাপ্লাই করে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে অ্যাজাক্স মেথড কিভাবে কাজ করে তার একটি ভিজুয়াল গ্রাফ দেওয়া রয়েছে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা আজকের ক্লাসের জন্যে পূর্বে থেকেই সাবলাইম টেক্সট সফটওয়্যারে অ্যাজাক্স এক্সাম্পল নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর
কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম অ্যাজাক্স এক্সাম্পল। এরপরে আমরা একটি লিঙ্ক ট্যাগ নিলাম এবং লিঙ্ক ট্যাগের মধ্যে স্টাইল নামে একটি সিএসএস ফাইল সেট করলাম। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইল নেইমে style.css নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML ফাইলে বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের ক্লাস সেট করলাম wrapper নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম। আমরা ওই div ট্যাগের ক্লাস সেট করলাম boxes নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম। আমরা ওই div ট্যাগের আইডি, ক্লাস এবং ডেটা ATR সেট করলাম বক্স নামে। এবং ডেটা এক্সট্রা হিসাবে ATTR টু রিমুভ লিখলাম। আমরা একটি h2 ট্যাগ নিলাম। আমরা h2 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এরপরে আমরা একটি বাটন ট্যাগ নিলাম। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখলাম টাইপ ইকুয়াল টু বাটন আইডি ইকুয়াল টু btn ডট ক্লিক। এরপরে আমরা আরও একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে লিখলাম আইডি ইকুয়াল টু অ্যাবাউট বক্স, ক্লাস ইকুয়াল টু বক্স, ডেটা ড্যাশ ATR ইকুয়াল টু বক্স 4। আমরা একটি h2 ট্যাগ ও একটি p ট্যাগ নিলাম। আমরা ট্যাগ দুটির মধ্যে কিছু টেক্সট লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। দেখলাম যে ব্রাউজারে কিছু টেক্সট এবং একটি বাটন চলে এসেছে। আমরা পূর্বে থেকে একটি CSS ফাইল তৈরি করে রেখেছি স্টাইল নামে। আমরা ওই ফাইলটিকে ফোল্ডারে আজকের ক্লাসের ফাইলগুলো রেখেছি সেই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। আমরা দেখলাম যে CSS ফাইলটিতে কোডগুলো চলে এসেছে। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং ব্রাউজারে দেখলাম যে CSS এর ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা HTML ফাইলে বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং src এ স্ক্রিপ্ট নামে একটি JS ফাইলকে সেট করলাম। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইল নেইমে script.js নামটি সেট করলাম এবং ফাইলটি সেভ করে নিলাম। আমরা script.js ফাইলে লিখলাম var load post equal to document.getElementById ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর btn-click। আমরা একটি ভেরিয়েবল তৈরি করলাম লোড পোস্ট নামে এবং তার ভিতর বাটনের আইডিকে document.getElementById লাইনে সেট করেছি। var box equal to document.getElementById
ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর বক্স। আমরা একটি ভেরিয়েবল তৈরি করলাম বক্স নামে এবং তার ভিতরে HTML ফাইলের div ট্যাগের আইডিকে document.getElementById লাইনে সেট করেছি। var ulist equal to document.createElement ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর ul। আমরা একটি ভেরিয়েবল তৈরি করলাম ulist নামে এবং ul নামে একটি এলিমেন্ট তৈরি করার জন্য createElement সিনট্যাক্সটি লিখেছি। loadPost.addEventListener ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর ক্লিক কমা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এই লাইনের মাধ্যমে আমরা বাটনে ক্লিক করার পরে একটি ফাংশনকে সেট করে দিব। var request equal to new xml http request ফার্স্ট ব্র্যাকেট। এই লাইনে আমরা xml http request এর একটি অবজেক্ট তৈরি করলাম। console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রিকোয়েস্ট। আমরা কনসোলে রিকোয়েস্ট ভেরিয়েবলকে প্রিন্ট করার কোড লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশন সিলেক্ট করলাম। আমরা ডেভেলপার উইন্ডোতে কনসোলে ক্লিক করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে বাটনটির XML HTTP রিকোয়েস্ট এর কিছু মেথডের কোড দেখাচ্ছে। আমরা কনসোল এর লাইনটিকে কমেন্ট করে নিলাম। আমরা রিকোয়েস্ট ওপেন লিখে ওপেন মেথডটিকে কল করব। ওপেন মেথডের মধ্যে থাকে মেথড, তারপরে URL এবং তারপরে একটি বুলিয়ান ভ্যালু। আমরা ওপেন মেথডের মধ্যে লিখলাম সিঙ্গেল কোটের ভেতর গেট কমা ডাবল কোটের ভেতর https://jsonPlaceholder.typicode.com/posts, true। এখানে গেট মেথড ব্যবহার করেছি কারণ আমরা সার্ভার থেকে ডেটা নিতে চাচ্ছি। আমরা বুলিয়ান ভ্যালু হিসেবে ট্রু ব্যবহার করলাম। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন URL হিসেবে আমাদের ওয়েব পেজের URL সেট করব। কিন্তু আমরা যেহেতু এখন প্র্যাকটিস করছি তাই আমরা একটি ডামি URL ব্যবহার করব। আমরা ব্রাউজারে json demo URL লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ব্রাউজ করলাম। আমরা ওয়েবসাইটের লিংক কপি করে ওপেন মেথড এর URL এ পেস্ট করলাম। এবার আমরা লিখলাম request.send ফার্স্ট ব্র্যাকেট। আমরা এই লাইনের মাধ্যমে রিকোয়েস্টটিকে সেন্ড করার কোড লিখেছি। আবার আমরা লিখলাম request.onReadyStateChange equal to function handle request ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট।
আমরা onReadyStateChange নামে একটি মেথড কল করলাম এবং ওই মেথডের মধ্যে handleRequest নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনটির মধ্যে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর request.responseText। এখানে আমরা রেসপন্স টেক্সটকে কনসোলে প্রিন্ট করার জন্য একটি কোড লিখেছি। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে ইউআরএল এর অবজেক্টের কোডগুলো চলে এসেছে। আমরা console.log এর লাইনে টাইপ অফ লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে স্ট্রিং টেক্সট দেখাচ্ছে। আবার আমরা console.log এর লাইনে json.parse লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে প্রায় ১০০টি অ্যারে চলে এসেছে। অর্থাৎ ইউআরএল এর অবজেক্টগুলো অ্যারে এর মধ্যে চলে এসেছে। আমরা খেয়াল করে দেখলাম যে উপরে একটি এরর দেখা যাচ্ছে। এরর থাকার পরেও আমরা কিভাবে আউটপুট দেখতে পাচ্ছি তা জানার জন্য আমাদের স্টেট এবং স্ট্যাটাস সম্পর্কে জানতে হবে। এখন আমরা আলোচনা করব স্টেট এবং স্ট্যাটাস সম্পর্কে। আমরা লিখলাম console.log request.readyState। লাইনটি কপি করে ওপেন মেথড এর কোড লেখার ঠিক পরের লাইনের নিচে পেস্ট করলাম। একটি লাইন কমেন্ট করে ফাংশনের মধ্যে পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে 0 1 2 3 4 দেখা যাচ্ছে। আমরা সাধারণভাবে এগুলো নাম্বার মনে করলেও রেডি স্টেটে প্রত্যেকটি নাম্বার এর একটি মিনিং রয়েছে। 0 বলতে বোঝায় যে রিকোয়েস্ট এখনও পাঠানো হয়নি। 1 বলতে বোঝায় যে সার্ভার এর সাথে কানেকশন তৈরি হয়েছে। 2 বলতে বোঝায় যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 3 বলতে বোঝায় যে সার্ভার রিকোয়েস্টটিকে গ্রহণ করেছে এবং রিকোয়েস্ট এর প্রসেসিং হচ্ছে। 4 বলতে বোঝায় যে রিকোয়েস্ট সফলভাবে শেষ হয়েছে এবং রেসপন্স তৈরি হয়েছে। আমরা একটি ইমেজ দেখতে পেলাম যেখানে রেডি স্টেটের এই 4টি স্টেটে কোন স্টেটে কি কাজ হয় তা দেওয়া আছে। আমরা কয়েকটি লাইন মুছে ফেললাম এবং একটি লাইনের কমেন্ট অফ করে দিলাম। আমরা একটি ইফ এর সিনট্যাক্স নিলাম এবং তার মধ্যে লিখলাম request.readyState = 4। আমরা কনসোলে প্রিন্ট করা লাইনটিকে ইফ এর কন্ডিশনের মধ্যে সেট করে দিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে কোনো এরর মেসেজ দেখাচ্ছে না এবং প্রায় ১০০টির মতো অ্যারে দেখাচ্ছে। আমরা ইউআরএল-এ কিছু টেক্সট মুছে ফেললাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। আমরা বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে ২টি এরর মেসেজ দেখাচ্ছে কারণ বর্তমানে আমরা ইউআরএল-এ কোনো ভ্যালিড ওয়েব অ্যাড্রেস দেওয়া নেই। আবার আমরা ইফ সিনট্যাক্সের মধ্যে লিখলাম request.status = 200।
ব্রাউজারে পেজটি রিলোড করলাম। বাটনে ক্লিক করে দেখলাম যে কনসোলে শুধু একটি এরর মেসেজ দেখাচ্ছে, ভ্যালিড ইউআরএল নেই তাই। আমরা এখন কিছু স্ট্যাটাস কোড সম্পর্কে জানব। স্ট্যাটাস কোড 200 মানে হলো রিকোয়েস্টটি সফল হয়েছে। স্ট্যাটাস কোড 403 মানে হলো আপনার সেই ইউআরএলে প্রবেশ করার পারমিশন নেই। স্ট্যাটাস কোড 404 মানে হলো আপনি যে ইউআরএলটি সেট করেছেন সেই ইউআরএলটি পাওয়া যায়নি। এইভাবে বিভিন্ন স্ট্যাটাস কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের প্রসেসিং সম্পর্কে জানতে পারব। আমরা ইউআরএল এর অ্যাড্রেসটি ঠিক করে নিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। বাটনে ক্লিক করে দেখলাম যে কোনো রকম এরর মেসেজ ছাড়াই আমাদের ওয়েব পেজটি আউটপুট কনসোলে দেখাচ্ছে। আমরা একটি লাইন কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম var data equal to json.parse request.response_text। আমরা ডেটা নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম এবং রেসপন্স টেক্সটকে জেসন পার্সিং এর মাধ্যমে রিকোয়েস্ট সেট করলাম। data.forEach ফাংশন সিঙ্গেল ডেটা। এরপরে আমরা সিঙ্গেল ডেটা নামে একটি ফাংশন তৈরি করে ফর ইচ লুপ তৈরি করলাম। var list equal to document.createElement li। এরপরে আমরা লিস্ট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে li এলিমেন্টকে তৈরি করার একটি কোড লিখেছি। list.textContent equal to single data.title। আমরা লিস্টের টেক্সটের কন্টেন্টগুলোকে আমরা যে ডাটা নিয়ে এসেছি তার টাইটেলের মধ্যে রাখলাম। ulist.appendChildList। আমরা লিস্টকে uListএর মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম। box.insertAdjacentElement ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর বিফোর এন্ড কমা uList। আমরা ফাংশনের মধ্যে থেকে বের হয়ে কন্টেন্টগুলোকে বক্সের মধ্যে রাখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম। বাটনে ক্লিক করে দেখলাম যে বাটনে ক্লিক করলে আমরা কিছু এলিমেন্টের লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্টটি আনার জন্য ওয়েব পেজটি রিলোড হয়নি। আমরা যখন পেজটি রিলোড করি তখন ব্রাউজার এর রিলোড আইকনটি ব্লিঙ্ক করে, কিন্তু আমরা বাটনে ক্লিক করলে রিলোডের আইকন ব্লিঙ্ক করছে না। আমরা বাটনে ক্লিক করলে এলিমেন্ট এর যে লিস্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র এই অংশটুকু আপডেট হয়েছে, কিন্তু সম্পূর্ণ ওয়েব পেজ আপডেট হয়নি। এভাবে আমরা অ্যাজাক্স মেথড ব্যবহার করে কোনো ওয়েব পেজে রিলোড ছাড়াই কোনো কন্টেন্টকে আপডেট করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।